জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের জীবন যেন এক অবিরাম পথ চলা, কিন্তু আজ আমরা ফিরে যাব ঠিক 100 বছরেরও বেশি সময় আগে, 1911 সালে, যখন কবির বয়স পূর্ণ হলো 50 বছর। শান্তিনিকেতনের নিভৃত আশ্রম থেকে কবির এই জন্মদিনটি কিভাবে হয়ে উঠল এক বিশ্বজনীন উৎসব। বোলপুরের তপ্ত রোদ উপেক্ষা করে কেন সেদিন হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল ভুবনডাঙার মাঠে? চলুন আজকের এই পর্বে আমরা সেই ইতিহাসের পাতাতেই একটু ডুব দিয়ে দেখি। 1318 বঙ্গাব্দ, ইংরাজির 1911 সাল। রবীন্দ্রনাথের বয়স তখন 50। এই বছরের জন্মদিনটি ছিল বিশেষ, কারণ এটি আর শুধু আশ্রমের অভ্যন্তরীণ অনুষ্ঠান রইল না, রূপ নিল এক বিশাল জনসমাবেশে। কলকাতা থেকে বহু গুণমুগ্ধ মানুষ সমবেত হলেন কবিকে শ্রদ্ধা জানাতে। সেদিনের সেই আয়োজনে উপস্থিত ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়ের দুই কন্যা, শান্তা দেবী ও সীতা দেবী। শান্তা দেবীর বর্ণনা অনুযায়ী বোলপুরের সেই প্রচণ্ড রৌদ্র উপেক্ষা করে ভুবনডাঙার প্রান্তরে আবাল বৃদ্ধ বনিতা দলে দলে এসে হাজির হয়েছিলেন। 25শে বৈশাখ ভোরবেলা থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গেল আম্রকুঞ্জতে। সীতা দেবীর পুণ্যস্মৃতি থেকে জানা যায়, কবিকে দেখার জন্য মানুষ ভোরে উঠেই স্নান সেরে উৎসবস্থলে অপেক্ষা করছিলেন। আম্রকুঞ্জ সাজানো হয়েছিল অপূর্ব আলপনা আর পত্রপুষ্প দিয়ে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে বের হয়ে ধীর পায়ে উৎসবস্থলে পৌঁছলেন। সঙ্গে ছিলেন আচার্য ক্ষিতিমোহন সেন, পণ্ডিত বিদুশেখর ভট্টাচার্য এবং নেপালচন্দ্র রায়ের মতো বরেণ্য ব্যক্তিত্বরাও। আশ্রমের পক্ষ থেকে কবিকে অনেক উপহার দেওয়া হয়, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন আজীবন বিনয়ী। তিনি তার ভাষণে বলেছিলেন, উপহার পাওয়ার যোগ্যতা নিয়ে তার মনে দ্বিধা আছে, তবে মানুষের ভালোবাসার প্রীতির ক্ষেত্র থেকে দেওয়া এই উপহার তিনি সানন্দে গ্রহণ করছেন। শান্তিনিকেতনের সেই উৎসবের অভ্যাগতদের ফুলের মালা আর চন্দন দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত আর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মতো গুণীজনেরা। সভা শেষে দেখা গেল এক অনন্য দৃশ্য। প্রায় 300 মানুষ কবিকে প্রণাম করার জন্য ভিড় জমালেন। দীর্ঘ সময় কবি নত মস্তকে হাত জোর করে দাঁড়িয়ে একে একে সকলের প্রণাম গ্রহণ করলেন। সেদিনই সন্ধেবেলায় আয়োজন করা হয়েছিল রাজা নাটকের অভিনয়। সীতা দেবীর স্মৃতিচারণ থেকে জানা যায়, সুকুমার রায় সেদিন তার বিখ্যাত অদ্ভুত রামায়ণ গানটি গিয়ে শুনিয়েছিলেন কবিকে, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছিল। কবির জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন, এই উৎসবে অজিত কুমার চক্রবর্তী তাঁর রবীন্দ্র প্রবন্ধটি পাঠ করেছিলেন। শান্তিনিকেতনের এই উৎসবের রেশ কাটতে না কাটতেই 14ই মাঘ 1318 বঙ্গাব্দ, 28শে জানুয়ারি 1912 এই তারিখে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ সারা দেশের প্রতিনিধিদের পক্ষ থেকে রবীন্দ্র জন্মোৎসবের আয়োজন করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত দি বেঙ্গলি পত্রিকা এই দিনটিকে বর্ণনা করেছিলেন এ রেড লেটার ডে ইন বেঙ্গলি লিটারেচার হিসেবে। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল কলকাতার ঐতিহাসিক টাউন হলে। সীতা দেবী সেখানে পৌঁছে দেখলেন মানুষের উপচে পড়া ভিড়। এক অভিনব ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ঠিক হয়েছিল কবিকে পুষ্প অর্ঘ্য দেবেন মেয়েরাই। সাহিত্য পরিষদের পক্ষ থেকে কবিকে দেয়া হবে একটি
খাঁটি সোনার জরির মালা। রবীন্দ্রনাথ আসার আগেই সভাস্থলে একে একে উপস্থিত হলেন স্বর্ণকুমারী দেবী, সরলা দেবী, সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং তৎকালীন ভারতের প্রখ্যাত নেতা গোপালকৃষ্ণ গোখেল। গোখেল মহাশয় যখন সভায় প্রবেশ করলেন, কলকাতার মানুষ তাকে দেখার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিল যে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায়। অবশেষে যখন চারপাশ করতালিতে ফেটে পড়ল, তখন বোঝা গেল স্বয়ং রবীন্দ্রনাথ আসছেন। ভিড়ের চাপে কবিকে দেখাই যাচ্ছিল না। মঞ্চে বসা না পর্যন্ত তাকে এক ঝলক দেখার জন্য মানুষের আকুলতা ছিল দেখার মতো। এরপরে ঐক্যতান বাদনের মধ্যে দিয়ে শুরু হলো মূল সভার কাজ। টাউন হলে সেই ঐতিহাসিক সভার সভাপতিত্ব করেছিলেন সারদাচরণ মিত্র মহাশয়। কোলাহল থামিয়ে তিনি যখন বক্তৃতা শুরু করলেন, সভায় এক পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছিলেন, বিদেশি অনেক কবির উদাহরণ দিয়ে লাভ নেই, কারণ কবির সম্মান নিজের দেশে খুব একটা পাওয়া যায় না। কিন্তু আজ আমরা রবীন্দ্রনাথকে সংবর্ধনা দিয়ে আসলে নিজেদেরই সম্মান প্রদর্শন করছি। পরিষদ সভাপতি ভাষণের পর স্তোত্র পাঠ করলেন ঠাকুর প্রসাদ আচার্য। এরপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় গাওয়া হলো গান বাণী বরতন আজি স্বাগত সভা মাঝে। গানটি লিখেছিলেন জ্যোতিরিন্দ্র মোহন বাগচি। নাটের মহারাজ জগদীন্দ্র নারায়ণ রায় তার সুচিন্তিত ভাষণ শেষ করে কবিকে রৌপ্য আধারে অর্ঘ্য দান করলেন। সভাপতি স্বয়ং রবীন্দ্রনাথকে মাল্যদান করলেন এবং হাতে তুলে দিলেন একটি স্বর্ণকমল। সেই সভায় উপস্থিত ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তিনি 30 বছর আগে রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা গীতিনাট্য দেখে কবির ভবিষ্যৎ নিয়ে যে কবিতাটি লিখেছিলেন, উঠো বঙ্গভূমি মাতো ঘুমায়ে থেকো না আর, সেটি পাঠ করে শোনালেন। তরুণ রবীন্দ্রনাথের প্রতিভা নিয়ে তার সেই ভবিষ্যৎবাণী আজ সফল হওয়ায় তিনি গর্ব প্রকাশ করলেন। সবশেষে পরিষদের সম্পাদক রমেন্দ্র সুন্দর ত্রিবেদী কবির উদ্দেশ্যে এক দীর্ঘ অভিনন্দন পত্র পাঠ করলেন। সেখানে বলা হয়েছিল, 50 বছর আগে বঙ্গজননীর অঙ্কে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল বাংলার মাটি আর জলের ছোঁয়ায়, আজ সেই কবির বিনা পানির আঙুলের ছোঁয়ায় বিশ্বযন্ত্রের তন্ত্রীতে ঝঙ্কার উঠেছে। তিনি আরও বলেছিলেন, কবির এই 50 বছরের প্রাপ্তি আসলে বঙ্গবাসী ভাই বোনেদের হৃদয়েরই জয়। এখন সবশেষে বলতে পারি, শান্তিনিকেতনের আম্রকুঞ্জ থেকে শুরু হয়ে কলকাতার টাউন হল পর্যন্ত রবীন্দ্রনাথের 50 জীবনের এই জয়যাত্রা আসলে ছিল বাংলার সংস্কৃতির এক নতুন সূর্যের উদয়। হাজার হাজার মানুষের ঢল, প্রতিযশা মনীষীদের উপস্থিতি আর আপামর বাঙালিদের ভালোবাসা প্রমাণ করেছিল যে কবি কোনো নির্দিষ্ট সীমানার নন, তিনি নিখিল বিশ্বের। 50 এই মাইল ফলকে দাঁড়িয়ে কবি নিজেও হয়তো অনুভব করেছিলেন তার আগামী পথ চলা হবে আরও বিস্তৃত, আরও সুদূর প্রসারী। আজকের পর্বে আমরা কবির জীবনের এই স্বর্ণালী অধ্যায়কে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। ফিরে আসছি আবার নতুন পর্বে খুব শিগগিরই।